দিনের পর দিন গোসল না করতে করতে মনে হচ্ছে শরীরটা কেমন দুর্গন্ধের কাইল হয়ে যাচ্ছে। মায়ের বকা শুনতে শুনতে কানটা কেমন জানি না ছানা বনা হয়ে গেছে। আমি কি করব? আমার যে গোসল করতে একদমই ইচ্ছেই করে না। গোসল করতে গেলে কেমন জানি না শীত শীত লাগে। আজকে মনে হয় আম্মু পিটিয়ে লাল করে দিবে যদি না গোসল করতে যাওয়া হয়। তাই কি করব সেটাই চিন্তা করছি। আপনারা আবার আমাকে খাটাস ভাবেন না। আমি কিন্তু গোসল করি, কিন্তু সেটা শীতের পরে গোসল করা হয়। আর শীতের বেলায় একটু বন্ধ করে দিয়েছি। এটা যে আমার পুরনো স্বভাব, সেটা আবার কাউকে বলতে চায় না। সকালবেলা ঘুমিয়ে আছি, তখনই কেউ আহ বাসায় একটা লাথি দিয়ে ঘুমটা ভাঙিয়ে দেয়। ঘুম ঘুম চোখে যখন সামনে তাকিয়ে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং একটা পরী। ভালোভাবে তাকিয়ে দেখি, না, এটা তো কোনো পরী না, এটা তো একটা পেত্নী। আর পেত্নীটা তো দেখছি হাত পা আর চোখ দুটোই আছে। কলারটা কেমন জানি না চেনা চেনা লাগছে। চেহারাটা ভালো করে দেখি, এটা তো আর অন্য কেউ না, সাইমা আপু। আম্মু কি তাহলে সাইমা আপুকে ভাড়া করে নিয়ে এসেছে নাকি আমাকে মারার জন্য? আম্মু এত বড় একটা কাজ কি করে করতে পারলো? আম্মু কি আসলে আমার আম্মু নাকি অন্য কেউ? আমার এমন দুশ্চিন্তা মুখ দেখে সাইমা আপু নিজেই বলে ওঠে, কি রে, আজ তুই নাকি কয়েকদিন ধরে গোসল করিস না? আমি তো চাচির কাছ থেকে সব কিছুই শুনেছি। একটা লাথি দেওয়া লাগবে নাকি নাকি সোজাসুজি আবার চলে যাবি? দেখো সাইমা আপু, আমার গোসল করতে ইচ্ছে করে না। আমার কেমন জানি না জ্বর জ্বর লাগছে। আমি গোসলখানায় যেতে পারবো না। কথাটা বলার দেরি করেছি, কিন্তু ওর আসল রূপ দেখানো দেরি করেনি। সাথে সাথে এসে আমার হাতটা মচড়ি দিয়ে ধরে বলে উঠলো, কি, যাবি নাকি দেবো দুই তিনটা? তাড়াতাড়ি গোসলখানায় যা, তোকে নিয়ে একটু বাজারে যাব, আমার কিছু শপিং করা লাগবে। আপু, আমার খুব ব্যথা লাগছে, ছেড়ে দাও। তোমার গায়ের মধ্যে মনে হচ্ছে গরুর মতো শক্তি আছে। কথাটা বলা মাত্রই সাইমা আপু আবারও শক্ত করে আমার হাতটা মচড়ে ধরে বলে উঠলো, তোর এত বড় সাহস, তুই আবারও আপু বলে ডাকছিস? আর আমার কথা শুনবে কি না সেটা বল। যদি না শুনিস তাহলে কিন্তু এখনই তোর হাতটা ভেঙে হাতে ধরিয়ে দেবো। আরে বাবা, যাচ্ছি। তুমি আমার হাত পা ছেড়ে দাও, তাহলেই তো আমি ওয়াশরুমে যেতে পারবো। যদি এভাবে ধরে রাখো তাহলে কিভাবে যাব? রেডি হয়ে নিচে আয়, তোকে নিয়ে আমি একটু শপিং মলে যাব। কিন্তু আপু, আজকে যে আমার ক্লাস আছে। তারপর আজকে আমার নতুন ভার্সিটি, এখনো পর্যন্ত ক্লাস করা হয়নি। তাই ক্লাস তো করাই লাগবে। সমস্যা কি? শপিং পর আমি নিজেও ক্লাস করতে যাব, আমারও ক্লাস আছে। আপু, তোমার ভার্সিটির ক্লাসে যে মেঘলা আছে না, মেঘলা কিন্তু অনেক সুন্দরী। সিনিয়র বলতে আমার খুব ভালো লাগে। কথাটা বলা মাত্রই সাইমা আপু রেগে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে শুরু করে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের দিকে তাকাবি না? তারপরও কেন মেয়েদের কথা তুই বলছিস? তোর চোখ কিন্তু আমি উপরে ফেলিয়ে দেবো, বুঝছিস? আর একটা বার যদি এসব কথা বলিস না তাহলে কিন্তু তোর খবর আছে। তোকে বলছি, কর্মের দিকে তুই তাকাবি না। আমি চুপ করে রইলাম, আর একটা কথা বললাম না। সাইমা আপু মাঝে মাঝে কি হয় আমি নিজেও চাই না, কেন যে আমার উপর এমন নির্যাতন করে। এমন একটা গন্ডি মেয়ে আমার কপালে কিভাবে যে জুটলো নিজে চায় না। চাচাকে জিজ্ঞেস করা উচিত যে ওই সাইমা গন্ডি শয়তানটাকে রাস্তা থেকে করে নিয়ে এসেছে নাকি নাকি অন্য কোথাও থেকে এনেছে। ওকে তো আমার একদমই আমার চাচাতো বোন বলে মনেই হয় না। আমি এইসব নিয়েই ভাবছি, তখনই আমার মাথায় একটা ঠোকা দিয়ে সাইমা আপু বলতে শুরু করে, কিরে, যাবি নাকি আবারও লাথি দিব দুইটা? আরে যাচ্ছি তো, এত ডাইনের মতো কথা বলো কেন? কথাটা বলে আমাকে আর পাইকে দিলাম এক দৌড়। আমি বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে গিয়ে দেখি ঠান্ডা পানি। আম্মুকে ডাক দিয়ে বললাম হিটারটা চালু করার জন্য। আপনারাই বলেন, এই শীতের মধ্যে গোসল করতে মন চায়, কিন্তু পেতনিটা আমাকে আজকে মনে হয় মেরেই ফেলবে যদি না গোসল করে ওয়াশরুম থেকে বের হই। কি রে সালমা, থেকে বের হয়েছি নাকি? আর আমি তো তোদের জন্য নাস্তা বানিয়ে রেখেছি, তোরা না হয় নাস্তা সেরে এরপর বের হবি। তোমার এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। ও দিন দিন অলস হয়ে যাচ্ছে, আমার কথা তো শুনছেই না। কি করব মা, আমি তো আমার ছেলেকে তোর হাতে তুলে দিয়েছি, তুই যদি ওকে ঠিক করতে পারিস। ওয়াশরুমে গিয়ে গোসল করছি, পানি গায়ে দিয়েছি, মনে হচ্ছে যেন এক একটা টাইম বোমা সেট করেছি। নিজের পায়ে নিজেই মনে হচ্ছে এক একটা কোড়াল মারতে শুরু করেছি। কোনোভাবে যদি জানতে পারতাম তাহলে আজকে রাতে আবার বন্ধু আকাশের রুমে ঘুমিয়ে যেতাম। যাই হোক, আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নিলয় আহমেদ, মায়ের আদরের বাদো ছেলে। বাবা নেই, মা আছে। ছোটবেলায় বাবা মারা যায়।
আম্মু প্রাইমারি স্কুলের টিচার। আম্মু ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আপনাদেরকে তো এখনো সাইমা আপুর পরিচয়টাই বলা হয়নি। আসলে সাইমা আপু আমার দুই সম্পর্কের চাচাতো বোন। সাইমা আপুর আব্বু এই শহরে সব থেকে বড় বিজনেসম্যান। উনি বিজনেসের কাজের সুবিধায় বেশিরভাগ সময় বাইরের দেশে থাকে। কিন্তু সাইমা আপু কেন আমার সাথে এমন করে আমি ঠিক জানি না। সাইমা আপু আমার থেকে 2 বছরের সিনিয়র। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছি। ওয়াশরুম থেকে বের হতেই দেখি আমার সামনে এখনো সাইমা আপু দাঁড়িয়ে আছে। আমার গায়ে শরীরের মধ্যে এখনো তো তোয়ালে জড়ানো আছে। আর এমন অবস্থায় সাইমা আপু এখনো আমার রুমে দাঁড়িয়ে আছে। তখন সাইমা আপুকে এমন অবস্থায় আমার রুমে দাঁড়িয়ে থাকতে দেখে ওনাকে লজ্জায় শরীরটা ঢেকে বলে উঠলাম, এই তুমি এখনো আমার রুমে দাঁড়িয়ে আছো? বের হও, আমার লজ্জা লাগছে, এখনই বের হও তুমি। তো কি হয়েছে? তোর রুমের মধ্যে আমি থাকবো না তো কে থাকবে রে? তাছাড়াও তুই তো তোয়ালে জড়িয়ে আছিস, আমি চাইলে তো এটাও খুলে ফেলতে পারতাম। লুচ্চামি একটা, রুম থেকে বের হও। আমি সাইমা আপুকে হাত ধরে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিই। আমার পিচ্ছি জামাইটা দেখে লজ্জাও আছে। সমস্যা কি? সব কিছু তো আমারই, আমি দেখবো না তো কে দেখবে? আমি রুমে এসে আমার যে জামাগুলো ছিল আমি ড্রয়ার থেকে জামাগুলো খুলে বের করে দেখতে লাগি। একটা জামা দেখলাম। জামাটা সাইমা আপু অনেক সুন্দর। আসলে সাইমা আপুর পছন্দের জামা। পরার কারণ একটাই, কারণ সত্যি বলতে আমিও যে সাইমা আপুকে ভালোবাসি, কিন্তু উনি আমার দিকে সিনিয়র, তাই কখনো এসব কথা তো বলা দূরের কথা, মনের মধ্যে সাহসটুকু আনেনি ওনাকে যে কথাটা বলবো। কিন্তু যাই হোক, আল্লাহ পাক আমার কপালে যা রেখেছে তাই হবে। আমি নিচে বসে আছি, তখনই দেখলাম খালা তার ছেলের জন্য নাস্তা বানাচ্ছে, তাই আমি খালাকে গিয়ে সাহায্য করব। তখনই আরে মা, তুমি এসব কেন করতে যাচ্ছ? তুমি বড় লোকের মেয়ে, এসব কাজ তোমাকে শোভা পায় না। আর তুমি আমার এই ছেলেকে একটু দেখে রাখো তো, কোনো কথাই আমার শোনে না। আমি তো সারা দিন বাইরে থাকি, ওর তো দেখভাল করার মতো কেউ নেই তুমি ছাড়া। খালামা, আপনি চিন্তা করেন না, আপনার ছেলে আমার কাছেই থাকবে, ওর কোনো কিছুরই সমস্যা হবে না, আমি ওর সাথেই সব সময় আছি। তোমার ওই পিচ্চি ছেলে তো আমারই বর হবে, তো আমি আমার বরকে দেখে রাখবো না? মনে মনে কথাটা বললাম, তখনই খালা বলে ওঠে, কিরে সাইমা মা, তোর তো কিছুই বুঝতে পারছি না। কই কিছু না তো খালা। তুই বস, আমি নাস্তা নিয়ে যাচ্ছি। তুমি তো নাস্তা করনি মনে হয়। না, আমি নাস্তা তোমাদের জন্য নিয়ে যাচ্ছি, তুমি গিয়ে বসো আর নিলয়কেও আসতে বলো। কিছুক্ষণ পরে দেখলাম নিলয় নিচে নিচে নামছে। আমি ওকে দেখে যেন আবারও ক্রাশ খেলাম। এই ছেলেকে দেখলে আমার যেন বিটিএসদের মনে হয়। এই ছেলের প্রেমে আমি পড়ে আছি। এই ছেলেকে না দেখলে আমার যেন ভাতই হজম হয় না। কেন ওই ছেলেটাকে ভালো লাগে নিজেও সেটা জানি না। আমি রেডি হয়ে নিচে নামছি, তখনই দেখলাম সাইমা আপু আমার দিকে তাকিয়ে আছে। ওনার তাকিয়ে থাকা দেখে আমার কেমন জানি লজ্জা লেগে ওঠে। এই মেয়েটা মাঝে মাঝে কি হয় আমি নিজেও জানি না, কেন যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তাও জানি না। কখনো যদি বলি যে আপু তুমি প্রেম করো কারোর সাথে, কথাটা বলেই ঠাস করে তা আমার উপর বসিয়ে দেয়। কথায় কথায় মায়ের খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি নিচে আসতেই তখন আম্মু আমার উদ্দেশ্যে এসে বলে ওঠে, সাইমা ছাড়া তোকে কেউ এই আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমি জানি, আমি শতবার বললেও তুই গোসল করবি না। এই শীতে তোর কি হয় আল্লাহই জানে। গরম আসলে তুই কম করে হলেও দিনে 10 বার গোসল করিস, আর এখন শীত আসতে না আসতেই তোর এমন অবস্থা। তোকে নিয়ে যে কি করি আল্লাহই জানে। আম্মু তুমি কি আমাকে সাইমাপুর সামনে ইজ্জতটাকে ফালুদা বানানোর জন্য এখানে বসে আছো নাকি? আমি খাবার টেবিলে বসি, তুমি আমাকে খাবার দাও, ক্ষুধা লেগেছে, আমাকে আবার ভার্সিটি যেতে হবে। এই কি বলি তুই? ভার্সিটিতে যাবি মানে আমার সাথে যে তোর যাওয়ার? আরে না না, সে কথা বলবো কি করে? আমি কি তোমার কথা আরে না না, সে কথা আমি ভুলবো কি করে? আমি কি তোমার কথা ভুলতে পারি? না, আগে তোমার সাথে শপিং এ যাবো, এরপর না হয় ভার্সিটি যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই বস, আমি আজকে তোর জন্য নিজেই নাস্তা বানাচ্ছি। সাইমাপু এক প্রকার জোর করে আম্মুকে আমার সাথে টেবিলে বসিয়ে দিয়ে নিজে একা নাস্তা আনতে চলে যায়, আর আমার জন্য নাস্তা নিয়ে আসতে লাগলো। সাইমাপু নাস্তা এনে টেবিলে রেখে আবার যাবে, তখন টেবিলের গ্লাসটা নিচে পড়ে যায়।
আর সাইমাপুর সাথে সাথে হাতটা কেটে যায়। দেখো কাণ্ড, মেয়েটা কি করে ফেললো। কতবার বলেছি পারবে না। ওদের বাসায় কাজের লোকের অভাব আছে নাকি? ওকে এসব কাজ করেছে নাকি আগে? আমি বারণ করা সত্ত্বেও শুনে না মেয়েটা। সাইমাপুর হাত দিয়ে রক্ত বের হতে লাগলো, তাই আমি সাইমাপুর হাতের আঙ্গুলটা আমার মুখে ভরে নিই। সাথে সাথে ওর কেমন জানি না চোখ বন্ধ করে কি একটা অনুভূতি হতে লাগলো। আমার কাছে কেমন জানি না একটা ফিল হতে লাগলো। নিলয় যখন আমার হাতটা ওর মুখে নেয়, আমার অনুভূতিটা বোঝানোর মতো না। আমি যেন স্বর্গে হারিয়ে গেছি। ওর হাতের স্পর্শে আমি যেন কেমন একটা অনুভব প্রকাশ করছি। আমার মনের মধ্যে কেমন জানি না একটা ঢেউ ভেসে যাচ্ছে। তখনই আম্মু গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। এসেই আমার মুখ থেকে ওর হাতটা সরিয়ে ওর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় আম্মু। তুমি এখন বসো, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি আর এটা পরিষ্কার করে নিচ্ছি। আমার আজকে দেরি হলে সমস্যা নেই, কারণ আজকে এতটা চাপ নেই। কারণ আজকে এমনিতে ক্লাস হবে না, দেরিতে ক্লাস হবে। আম্মু খাবার নিয়ে আসে। তখনই সাইমা আপু বলে ওঠে, আমি নাস্তা খাবো, কিন্তু নিজের হাতে খেতে পারবো না। আমাকে খাইয়ে দাও। আরে তোমাকে নিজের হাতেই খেতে হবে না, আমি তোমাকে নাস্তা খাইয়ে দিচ্ছি। আম্মু কথাটা বলা মাত্রই সাইমা আপুর মুখ থেকে যে কথাটা শুনি তা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আসল কারণটা বুঝতে আমার আর বাকি ছিল না। তাহলে আমার হাতে নাস্তা খাওয়ার জন্যই এমনটা করেছে। তোমার ছেলের জন্য আমার হাতটা কেটে গেছে, তাই তোমার ছেলের শাস্তি হচ্ছে তোমার ছেলে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে। এতটুকুই ওর শাস্তি। কি এত বড় একটা ধামড়ি মেয়েকে আমি খাইয়ে দিব? না, আমি পারবো না এমন একটা হাতিকে খাইয়ে দিতে। এত বড় হয়ে গেছে, একটু একটু কেটে গেছে, তাতে কি হয়েছে? ঢং দেখে আর বাঁচি না। এমন করছিস কেন বাবা? ও তো তোর জন্য রাস্তা আনতে গিয়ে এমনটা করেছে। ও বড় ঠিকই তোর থেকে, কিন্তু ওর তো এখনো বাচ্চার স্বভাব। তুই বুঝিস না কেন? একটু খাইয়ে দে না, এমন করিস কেন? না খালাম্মা, প্রয়োজন নেই, আমি খাবো না, আমি চলে যাব। দেখছি ইমোশনাল ডায়লগ দিতে পারে, কোনো প্রয়োজন নেই। কথা বলে প্লেটটা হাতে নিয়ে নাস্তাটা আমি ওর মুখে দিতে কেমন জানি না অদ্ভুত দৃশ্যতে আমার দিকে তাকিয়ে ও নাস্তাটা খেতে লাগলো। নিলয়ের হাতে যখন আমি নাস্তা মুখে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন এক অমৃত খাচ্ছি। এতটা ভালো লাগছে, বলার মতো ভাষা আমার কাছে নেই। সাইমা আপু তো আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। নাস্তাটা খাইয়ে দিচ্ছি আর সাইমা আপু বাচ্চাদের মতো বসে নাস্তা খাচ্ছে। মনে হচ্ছে কোনো একটা বাচ্চা, আর আমি তাকে খাইয়ে দিচ্ছি। তখনই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমি তাহলে স্কুলে গেলাম, তোরা খাওয়া দাওয়া শেষ করে আমাকে শপিং মলে নিয়ে যাস। আম্মু ওনার তো এখন হাতটা কেটে গিয়েছে, তার উপর তুমি বলেছো এখন শপিং এ যাওয়ার জন্য, বরঞ্চ রেস্ট করো। আমার ক্লাস আছে, তাই আমি ক্লাসে যাব। চাচি, তুমি চলে যাও, তোমার ছেলেকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি ওকে দেখে নিব। হ্যাঁ, আমাকে দেখবে নিয়ে যেতে বাচ্চা? কি বললি তুই ফিসফিস করে? বুঝলাম না, ঠিকভাবে বল। হ্যাঁ, আমাকে দেখবে, নিজে একটা বাচ্চা, তার উপর আমাকে আবার দেখতে যাবে। সাইমাপুর কথাই বললাম, কই কিছু না তো, আমি কিছুই বলিনি। আম্মু ঘরের চাবিটা আমার কাছে দিয়ে বের হয়ে পড়ে। দুপুরে রান্নাটা আম্মু সবসময় করে যায়, তাই দুপুরে এসে আম্মু যে রান্নাটা করে যায় উঠে আমি খেয়ে শুয়ে পড়ি। আম্মু বের হয়ে যায়, তখন আমি আর সাইমাপু দুজনেই বের হই। তখন সাইমাপু বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু ক্লাস আছে তাহলে চল, তোকে আমি ক্লাসে দিয়ে আসি, তারপর না হয় আমি বাসায় যাব। ওখানে কিছু কাজ আছে, কাজটা করে তারপর আমি আসার সময় তোকে নিয়ে আসবো। একা একা কিন্তু চলে আসিস না, আজকে যেহেতু আমার ক্লাস নেই, তাই আমি তোকে বাসায় আসার সময় নিয়ে আসবো। আমি শুধু মাথা নাড়লাম। জানি বাড়তি কোনো কথা বলে আমার যে গালে দু একটা পড়বে, তাই কিছু বললাম না। সোজা গিয়ে সাইমাপুর বাইকে উঠে পড়ি। ও, একটা কথা বলতে ভুলে গেছি, সাইমাপুর রাইডিং করে। আর সাইমাপুর রাইডিং এর একটা চ্যানেল আছে, প্রায় 1 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। আর সাইমাপুর বাইকের পেছনে আমি ছাড়া অন্য কোনো ছেলে কখনো ওঠেনি। কি রে, ফিসফিস করে তুই আবার কি ভাবছিস? বুঝি না তোর মাঝে মধ্যে কি হয়, উঠবি নাকি মাথা গরম করে ফেলবি আমার? সাইমাপু যখন রেগে যায় তখন তুই করে বলে, আর যখন শান্ত থাকে তখন মাঝে মাঝে বেবি জান, আবার বা তুমি করেও ডাকে। আরে করতেছি। আমি বাইকে উঠে এরপরে সাইমা আপুকে না ধরে পেছনে যখন স্ট্যান্ডটা ধরতে যাব, তখনই সাইমা আপু আমার হাঁটা ধরে ওনার পেটের মাঝখানে দিয়ে দেয়। আমার যেন পুরো শরীরটা শিউরে ওঠে। আর এমনি তো সাইমা আপু একটা শর্ট গেঞ্জি পরে আছে,
আর পেটের অংশটা দেখা যাচ্ছে। আমার পুরো হাতটা সাইমা আপুর পেটে লেগে আছে। আমার হাতের আঙ্গুলের মধ্যে নাভিটাও লেগে আছে। কি করছিস? ভালো করে শক্ত করে ধর, আর না হলে পড়ে যাবি। আমি কিন্তু বাইক জোরে চালাবো। সাইমা আপু যখনই আমাকে নিয়ে ড্রাইভিংয়ে যায় তখন একটু জোরেই বাইকটা চালায়, আর ফলে আমি ভয়ে শক্ত করে সাইমা আপুকে জড়িয়ে ধরি। তারপরে তার নরম অংশগুলো আমার হাতে চলে আসে। কিরে, এভাবে ধরেছিস কেন? আর শক্ত করে ধর, আর যেন না পড়ে যাস। প্রায় 5 মিনিটের মধ্যে ফুল স্পিডে সাইমা আপু ভার্সিটির সামনে এসে আমাকে নামিয়ে দেয়। এরপর আমি সাইমা আপুকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি আমার সাথে এমন কেন করো? আমি যতটুকু জানি তুমি কখনো কোনো ছেলেকে তোমার বাইকে ওঠাওনি, এবং কি কখনো কোনো ছেলের সাথে এভাবে কথা বলোনি যেভাবে তুমি আমার সাথে কথা বলো। এই কারণ বোঝার মতো তোর এখনো বয়স হয়নি। যখন বয়স হবে ঠিকই বুঝতে পারবি। আমি ঠিকই বুঝতে পেরেছি যে কি কারণে তুমি আমাকে তোমার বাইকে ওঠাও আর এইভাবে কেয়ারিং করো। আমার কথা শুনে খেয়াল করলাম সাইমাপুর মুখের কোণের মধ্যে কেমন জানি না একটু হাসি ফুটে উঠেছে। মুখ বরাবর দিয়ে আমার সামনে এগিয়ে এসে আমার কাছাকাছি এসে আমার সামনে আমার হাত ধরে বলে ওঠে, তাহলে বল, আমি কেন তোর এত কেয়ার করি, আর তোকে কেন এতটা আমার কাছে রাখি? বল দেখি, আমারও জানার এবং শোনার অনেক ইচ্ছে। কারণটা হচ্ছে তুমি আমাকে ভাই হিসেবে ভালোবাসো, তাই তুমি আমাকে এভাবে স্নেহ করো। আমি তোমার ছোট ভাই বলে সেজন্য তুমি আমাকে তোমার বাইকে ওঠাও, অন্য কাউকে ওঠাও না, কারণ তুমি অন্য কাউকে তোমার এই অধিকারটা দাওনি। কথাটা বলা মাত্রই গালের মধ্যে সজোরে একটা থাপ্পড় পড়ে। থাপ্পড়টা লাগিয়ে দেয়। এরপর রাগী গলায় বলে ওঠে, সত্যি কখনো বুঝবি না কারণটা। তুই হচ্ছিস একটা হাদারাম, হাদাই থেকে যাবি। বেশি কথা বলিস না, আর শোন, যা বলছি মন দিয়ে শোন। আমি তো ভেবাচিকে খেয়ে গেলাম। ভার্সিটির অনেকে আমার দিকে জোগাড়ের মতো তাকিয়ে আছে। মাথা নিচু করে রইলাম। তখনই শার্টের কলার ধরে সাইমা আপু বলে ওঠে, শোন, ভার্সিটিতে যদি কোনো মেয়ের সাথে তোকে কথা বলতে দেখি বা কোনো মেয়ে বন্ধু বানাতে দেখি, তাহলে কিন্তু তোর এই হাত পাগুলো না ভেঙে আমি আমার বাসায় বসিয়ে দেব। পড়াশোনা করা আর লাগবে না, বুঝতে পেরেছিস? আর আমি প্রিন্সিপালকে বলে রেখেছি, যেহেতু কোনো মেয়ে তোর আশেপাশে যেন কিছু জানি না ঘুষতে পারে, বুঝতে পেরেছিস? সাইমা আপুদের এই মহল্লার মধ্যে কম করে হলেও প্রাইভেট ইউনিভার্সিটি আরো 4-5টা আছে, কারণ সাইমা আপুর আব্বু অনেকগুলো ভার্সিটির এইসব জায়গায় করে রেখেছে। সাইমা আপু আমার থেকে একটু বেশি সামনে যে ভার্সিটি আছে ওখানে ফাইনাল ইয়ারে বছরে আছে, আর আমি ফার্স্ট ইয়ার। কম করে হলেও আমার আরো 4 বছর লাগবে এখানে করা কমপ্লিট করতে। সাইমা আপু তখন আবার বলে ওঠে, কিরে, কি বলছিস শুনতে পাচ্ছিস তো? যদি উল্টাপাল্টা কোনো কথা আমার কানে আসে না, তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা বলে সাইমা আপু ওখান থেকে বাইকটা স্টার্ট করে সোজা চলে যায়। আসলে সত্যি বলতে আমিও কখনো সাইমাপুর পেছনে কোনো ছেলেকে বাইকে উঠতে দেখতে পারবো না, কারণ আমিও সাইমাপুকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার সিনিয়র বলেই ভয়ে বলতে পারি না, যদি রাগ করে। এরপর সাইমা আপু আমাকে এখানে পড়াশোনার জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। এরপর আর প্রাইভেট ইউনিভার্সিটিটা যেহেতু সাইমা আপুদের, তাই উনি নিজেই ওনার আব্বুকে বলেছে, তাই ওনারা কেউ আমার কাছে কোনো ধরনের ফি নেয় না। আমি মনে করি সাইমা আপু হয়তোবা ওনার কোনো ভাই অথবা আর কোনো বোন নাই, বিধায় উনি আমাকে ওনার ভাই পাবে, কিন্তু জানি না উনি আমাকে কিভাবে। আজকে তো আপনারা দেখলেন যা বলেছি, তার ফলে আমার গালে কি সুন্দর একটা টোকা পড়ে গেল। এরপর ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসে কাছে এসে দেখলাম ঈশান আর রুদ্র দুই হারামি বসে আছে। মনে হয় ভার্সিটির বাইরে আমার আর সাইমাপুর এসব দেখেছে, আর দুজন নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কিরে বন্ধু, সাইমা আপু কেমন মিষ্টি দিল তোকে? ভালো লেগেছে মিষ্টিটা খেতে? একটু দেখি তো মিষ্টিটা কোথায় গিয়ে পড়েছে। আমাদের তো দেখা উচিত যে আমাদের বন্ধুর গালে এত সুন্দর একটা মিষ্টি আর পাপ্পি দুটোই একসাথে দিয়ে গেল। হারামি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিলে। তার হাত থেকে বাঁচার জন্য কি উপায় পাওয়া যায় সেটা না বলে তোরা আমার সাথে মস্কারি করছিস। জানিস না সবসময় আমাকে অত্যাচার করে। মামা, আজকে তোর সাথে সাথে আমাদের ভার্সিটির মধ্যে নতুন একটা মেয়ে জয়েন হয়েছে। মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। আমাদের ভার্সিটির সব ছেলে ওই মেয়েটার পেছনে লেগে আছে। আজ 2 দিন হলো মেয়েটা আমাদের ভার্সিটিতে কিছুক্ষণ পর আসবে বলে। হারামি, তুই আর ভালো হলি না। এসব তোর শরীরের মধ্যে গেঁথে গিয়েছে। তোকে যে কি করে আমি মানুষ করব আল্লাহ জানে। মামা, তুমি মস্কারি কম করো। তুমি তো তোমার সিনিয়র ওই আপুটা নিয়ে আছো।
ও আপু না, আপু বললে তো আবার রাগ করে সাইমা। তোমার জান পাখি, ওকে নিয়ে ভালো আছো? ওর পিছনে কত যে হাজার ছেলে লাইন ধরে আছে, তার কোনো খবর নেই। কত বড় লোকের ছেলে ওর পিছনে আছে, কিন্তু বুঝি না, একটা ছেলেকেও পাত্তা দেয় না। কত সেলিব্রিটি ছেলে ওর পেছনে এসে লাইন ধরে বসে থাকে, একটা যেন কেউ পাত্তা দেয় না। এর উপর দেখি মাঝে মাঝে ওর ভিডিওগুলো, একটা ভিডিওর মধ্যে কম করে হলেও মিলিয়নের উপরে ভিউ আসে। ওইসব বাদ দে ভাই। আর রাইটিং একটা নেশা, ওইসব করতে অনেক পছন্দ করে। শুধু একা না, আমাকে সাথে নিয়েও যায়। আমি যেহেতু চাই না, এরপরে জোর করে আমাকে নিয়ে যায়। আমিও ভিডিও বানাতে চাই না, বিধায় আমার সাথে ভিডিও বানায় না। কিন্তু তোর ওই ক্রাশটার একটা ভিডিও তো তুই দেখেছিস। ওর ভালোবাসার একজন মানুষ আছে, সে বলেছে সে নাকি ছোট থেকে ওই মানুষটাকে ভালোবাসে, তাই দ্বিতীয় কোনো অপশন তার কাছে নেই। তাই সে অন্য কাউকে না জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারবে না। ওদের কথায় মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি যে সাইমাকে ভালোবাসি রৌদ্র আর ঈশান দুজনেই বুঝতে পারে। তখন দুজন আমার কাছে এসে বলতে শুরু করে, আরে বন্ধু, তুই মন খারাপ করছিস কেন? দেখ, তুই ওর থেকেও ভালো কিছু ডিজার্ভ করিস। তুই হয়তো ওকে ভালোবাসিস, আর ও হয়তো অন্য কাউকে। আমি এসব নিয়ে মন খারাপ করছি না। আমি মন খারাপ করছি যে শুধু শুধু আমাকে এত কেয়ারিং কেন করে, আমার সাথে এমন ব্যবহার বা কেন করে। এসব নিয়ে আমি কষ্ট পাই, কারণ আমি চাই না সে আমাকে এতটা কেয়ারিং করুক, আর আমি তার মায়ে পড়ে চাই। মামা দেখ, ওই সেদিনের মেয়েটা ভার্সিটিতে প্রবেশ করছে। আজকে একটা লাল ড্রেস পরে ও ভেতরে প্রবেশ করছে। তার উপর কেমন কালো পুতির কাজ করা, দেখেই যেন মনে হচ্ছে কোনো একটা লাল পরি আসমান থেকে নেমে গিয়েছে। আমি তো দেখেই ফিদা। ভাই, আমাদের কপালে এমন একটা সুন্দর মেয়ে জুটবে না। আমরা শুধু দেখে যাব। ওই হারামি জাত কপাল, ওই হারামির পিছনে কত মেয়ে যে লাইন ধরে থাকে, কিন্তু হালা একটা মেয়েরেও পাত্তা দেয় না। ওদের কথায় আমি ভার্সিটি গেটের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে লাল ড্রেস পরা ভিতরে প্রবেশ করছে। আসলে মেয়েটা অসম্ভব সুন্দরী। মেয়েটার পেছনে অনেকগুলো ছেলে আসছে। মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেলাম অনেকগুলো ছেলে হুমড়ি খেয়ে পড়েছে। আসলে মেয়েটা দেখতে অনেকটা মায়াবতী, কিন্তু অবাক করে দিয়ে মেয়েটা আমার কাছে এসে বলতে শুরু করে, হাই, আমি শ্রাবণী, আর আমি তোমাকে চিনি, তুমি নিলয়। এটার আজব কথায় আমি হতবাক হয়ে যাই। এটা কে? আমি তো এর আগে মেয়েটাকে কোথাও দেখিনি বা চিনি বলেও মনে হচ্ছে না। তাহলে মেয়েটা আমার নাম জানে বা কি করে? মেয়েটা আমার কাছে এসে আমার সামনে হাত বাড়িয়ে দেয়। এমন দৃশ্য দেখে যেন দুজনের মাথায় হাত। ওরা দুজন কিছুই বুঝতে পারছে না। আপনি আমাকে চিনতে পারবেন না। আগে হাতটা দিয়ে তো আমরা বন্ধুত্ব করি, এরপর না হয় পরিচয়টা দিচ্ছি। মেয়েটার কথায় আমি মেয়েটার সামনে হাত বাড়িয়ে দিই। মেয়েটা আমার সাথে ওর হাতটা মিলিয়ে আমার হাতটা ধরে মেয়েটা আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, আপনার মনে আছে আপনি যখন কুড়িগ্রাম যাচ্ছিলেন, ট্রেনের মধ্যে একটা মেয়েকে বাঁচিয়েছিলেন? আপনার কথাটা কি মনে পড়ে? আজ থেকে আরও 10-15 দিন আগে। মেয়েটার কথায় আমি স্পষ্ট মনে পড়ে গেল যে আমি আর ঈশান, রুদ্র তিনজন মিলে ট্যুরে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে। ওখানে ট্রেনে করে যাচ্ছিলাম, কিন্তু বদমাশ ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। তখন ওই বদমাশগুলোকে আমি পিটিয়েছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওই মেয়েটা তো আপনি না, বা আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ওটার সাথে এখানে কেন মিলছে? আসলে আমার বাবা আর এই কোম্পানির মালিক, আর আমি ওনার একমাত্র মেয়ে। আমি পড়াশোনা শেষ করে লন্ডন থেকে দেশে ফিরেছি, কিন্তু আমি দেশে ফিরে আব্বুর কাছে যাইনি। জানি গেলেও না, আর বডিগার্ড সিকিউরিটি ওখানে থাকতে হবে। তাই আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর বাংলাদেশটা ঘোরার জন্য ট্যুর দিচ্ছিলাম। মেয়েটা তাহলে আর এই কোম্পানির মালিকের মেয়ে। আর এই কোম্পানি হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় কোম্পানি। এক কথায় বলতে গেলে সাইমা আপুদের থেকেও অনেক বড় লোক। কিন্তু আপনি তো পড়াশোনা শেষ করে এখানে কেন এসেছেন? আর এখানে কি জন্য বা আপনি আসলেন? আমি শুধু এখানে এসেছি তোমার জন্য, তোমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্যই এখানে এসেছি। আগামী এখানে পড়তে না, পড়াতে এসেছি। মেয়েটার এমন কথা শুনে যেন রুদ্র আর ঈশান দুজনেই পাথরের মতো জমে গিয়েছে। তার মানে উনি কোনো স্টুডেন্ট না, উনি হচ্ছে আমাদের কলেজেরই ম্যাডাম। কি হলো, কি ভাবছো? তুমি ভাবছো এখনো কিছু বুঝতে পারছো না? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে সেদিন তুমি যে মেয়েকে বাঁচিয়েছো, ওই মেয়েটা হচ্ছে কি আমার বান্ধবী। আর আমি ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন দেখেছি যে আমার প্রিয় মানুষটা আমাকে সব সময় সব শত্রুর হাত থেকে সুপারম্যানের মতো বাঁচাবে। আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথার মানেটা। আপনি ঠিক কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহ, কি থেকে কি বলে ফেললাম। আরে কিছু না, তুমি বলো
এখন আমার সাথে বন্ধুত্ব করবে কি না, কারণ আমি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য এখানে এসেছি। আপনি যেহেতু আমার ম্যাডাম, তাই আমি আপনাকে আপনি আর ম্যাডাম করেই ডাকবো। আর বন্ধুত্ব করতে অসুবিধা নেই। একদম না, মেরে ফেলবো বলে দিলাম। তুমি আমাকে শ্রাবণী আর তুমি বলেই ডাকবে। যে ছাড়া যদি বাড়িতে কোনো কথা বলো তাহলে কিন্তু তোমাকে সব সময় কান ধরে দাঁড় করিয়ে রাখবো। মেয়েটা আমার থেকে কম করে হলো 5 বছরের বড়, কিন্তু মেয়েটা সেম সাইমাপুর মতো বাচ্চা মেয়ে এখনো আছে ওর মধ্যে। আমি মিষ্টি একটা হাসি দিলাম মেয়েটার হাসির উত্তরে, নিজে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে সোজা চলে গেল। তখনই দেখলাম পেছনে ঈশান আর রুদ্র দুজনে রেগে আছে। দুজনেই আমার কাছে এসে, হারামি, সব জায়গায় খাবি, এখানে তুই খেতে বসেছিস, আমাদের কোথাও শান্তি নেই। শেষমেশ আমাদের দুজনের কাজটাকেও তুই নিয়ে গেছিস। তুই শালা হারামি, আর ভালো হবে না। তোকে যে কি করতে মন যাচ্ছে আল্লাহই জানে। কথাটা বলেই দুই হারামি আমাকে কেলাতে লাগলো। আচ্ছা বাবা, চল, এখন ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসের পরে না হয় 3 জন মিলে আমরা ক্যান্টিনে বসবো, আর খরচটা না হয় আমি দেব। তোর তো একটা সিনিয়র আপু আছে, থাকতে তোর কোনো চিন্তা নেই, ও তোর সব খরচ দিয়ে দেয়। এটা ঠিক যে আমাকে সাইমা সবসময় টাকা দিয়ে দেয়, আমি বারণ করি, আর যদি না নিই তাহলে থাপ্পড় তো আমার জন্য আছে, তাই বাধ্যতামূলক নিতেই হয়। আজকেও আসার সময় আমাকে 2000 টাকা ধরিয়ে দিয়ে সোজা চলে যায়। আমারও বাইক চালানোর ইচ্ছে, কিন্তু আম্মু বারণ করেছে, তাই বাইক চালানো শিখে নিয়ে আপুকে একবার যদি বলি তাহলে আমাকে শিখিয়ে দেবে। উনি অবশ্য আমাকে বলেছে, কিন্তু আমি বারণ করায় আর জোরাজুরি করেনি। আসলে আমারও বাইক করতে খুব ভালোই লাগে। যখন ক্লাসে প্রবেশ করব তখন এই পাশে একটা সুন্দর বাইক দেখে আমি যেন ওই বাইকটার মায়ায় পড়ে যাই, কারণ বাইকটা দেখে মনে হচ্ছে কম করে হলো 20 লাখের উপরে হবে। খুব দামি বাইক। আমার যেহেতু বাইক সম্পর্কে ধারণা নেই তাই বলতে পারি না বাইকটার মডেল কত, কিন্তু আমার মনে হয়েছে বাইকটার দাম অনেকটা বেশি, তাই আমি আন্দাজ করে নিজের মনেই বলে ফেললাম। ক্লাসের দিকে প্রবেশ করলাম। ক্লাসে প্রবেশ করতেই স্যার একে একে এসে ক্লাস নিতে লাগলো। কিছুক্ষণ পর শ্রাবণী এসে তার ক্লাস নিতে লাগলো। ক্লাস নিয়ে সবার সাথে পরিচয় হলো। এরপর আমাকে ডাক দিয়ে বলে, ক্লাস শেষ হলেই তুমি আমার সাথে দেখা করবে, ঠিক আছে? তোমার সাথে আমার প্রাইভেট কিছু পড়াশোনা নিয়ে কথা আছে। কথাটা বলে আমার কাছে এসে আমার চোখের সামনে নিজেই চোখটা একটু টিপ মেরে বলল, বুঝতে পেরেছো তো তুমি? যেহেতু ঠিক সময় পেছনে থাকো, না হলে কিন্তু খবর আছে। আমি বুঝতে পারছি না শ্রাবণী মেয়েটা আমার কাছ থেকে কি চায়। এক ডাইনিতে উপায় নেই, আরেকটা আমার কাছে এসে জুটলো। আল্লাহ জানে ওদের অত্যাচারে আমি বাঁচবো নাকি মরবো। আমাদের এমন সুখ নাই, নীলের মতো এমন সিনিয়র মেয়েগুলো আমাদের কপালে জোটে না। ওই হারামি কন্যা রাশি ওর কপালেই জুটবে। হ্যাঁ বন্ধু, মনটা চায় নিজের কপালটার একটা বাড়ি মাইরা ফাটায় ফেলি। কি করবো, ওই কপালটা রাইখা যে কপালে কোনো মেয়ে নাই। শালা, নিজেরা তো ভালোই আছিস, আর জ্বালা সব আমার। দে দে, এখন তোদের সময়, আর আমার তো এখন জ্বালা। তোরা এখন মজা নিবি, নে তাহলে। ক্লাস শেষ করে আমি, রৌদ্র আর ঈশান দুজনে ক্যান্টিনে বসে আমরা খাচ্ছিলাম। তখনই কোথা থেকে শ্রাবণী এসে বলে ওঠে, তুমি এখানে বসে খাচ্ছো, আমাকে বলবে না? সে কখন থেকে তোমাকে ডাকছে, খুঁজে পাচ্ছি না। শ্রাবণী কথাটা বলে আমাদের 3 জনের মাঝখানে বসে পড়ে। এরপর খাবার অর্ডার দেয়। শেয়ার করার, ও যেহেতু ফ্রেন্ড হয়ে গেছে তাই আর কিছু বলার নেই, তাই তার জন্য নিয়ে খেলাম। খাওয়ার পর যখন বিল দিব তখন শ্রাবণী বলে ওঠে, আরে বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে সারাদিন যে যে খাবে সবার জন্যই ফ্রি। আজকের জন্য আমি সবাইকে ফ্রি করে দিয়েছি, কারণ আমার মনটা ভীষণ ভালো। বাব্বারে বাব্বা, বড় বড় মানুষের বড় বড় বিষয়, এসব নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। এসব বলছো কেন? আমি কখনো তোমার কাছে বড় বলে দাবি করেছি? তুমি যেমন ভাবে ঠিক আমি তেমনি। আচ্ছা যাই হোক, আম্মু হয়তোবা যদি বাসায় এসে দেখে আমি খাবারগুলো এখনো গরম করিনি তাহলে আমার খবর আছে, কারণ নষ্ট হয়ে গেলে আম্মু বকা দেবে। তাই সবাইকে বিদায় জানিয়ে বাসায় যাব। তখন শ্রাবণী বলে ওঠে, বাসায় যাবে মানে? আমি তোমাকে বাসায় দিয়ে আসবো কি বললাম যে ক্লাস শেষে দেখা করার জন্য? সেই জন্য তোমাকে বলেছি দেখা করতে। এমনিতেই ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলা নিষেধ, তার উপর ওর সাথে ফ্রেন্ডশিপও করেছি, আবার একসাথে বাড়ি যেতে পৌঁছে। কথাটা যদি কোনো রকম ভাবে সাইমা আপুর কানে যায় তাহলে কি যে হবে আল্লাহ জানে। কিন্তু আমিও যে কোনো রকমই সামলাতে পারছি না। এক প্রকার জোর করে আমাকে রাজি করিয়ে ছাড়লো। এর মধ্যে দেখলাম সাইমা আপুর একটা কলও আসলো না, মনে হয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাই আজকে মনে হয় আর আসবে না, তাই ওর সাথে যাওয়াটাই ভালো।
আজকে যেহেতু কোনো কল করেনি, তাহলে আজকে হয়তো বা আসবে না। আর আমি যদি ওর সাথে যাই তাহলে বুঝতেই পারবে না। যাই হোক, ওকে সামলানো গেল। হ্যালো, আজকে তোমাকে আমি আমার একটা স্পেশাল গাড়িতে করে নিয়ে যাব। তুমি কিসে বেশি পছন্দ করো আমি জানি। মেয়েটা আমার ব্যাপারে এত কিছু কি করে জানে, আমি নিজেই তো জানি না। তখন আমি আর শ্রাবণী দুজনেই একটা জায়গায় গেলাম। তখন শ্রাবণী বলে ওঠে, এই যে দেখো, এই বাইকটা আমার আরেকটা বাইক, আমি 2 দিন আগেই নিয়েছি। আমি আসলে রাইড করতে পারি, আর আমি শুনেছি তুমি নাকি রাইড করতে অনেক পছন্দ করো, তাই আমি বাইকটা তোমার জন্য নিয়েছি। বাইকটা চিনতে আমার বাকি রইল না। যে বাইকটা দেখেছিলাম ক্লাসে ঢোকার আগে, সেই বাইকটাই। বড় বড় মানুষের বড় বড় বিষয়, এসব নিয়ে ভাবাটা উচিত না আমার। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে, এতটুকুই জানি। বাইকটা স্টার্ট দিয়ে নিলয়ের কাছে আনলাম। তখন নিলয় আমাকে ধরে বাইকে উঠলো। আমার শরীরটা কেমন না জানি বিদ্যুতের মতো চমকে উঠলো। কেমন জানি ভালো লাগা অনুভব করতে লাগলাম। আমি নিজের অজান্তে যেভাবে সাইমা আপাকে ধরি, ওইভাবেই আমি মেয়েটাকে স্পর্শ করে ফেললাম। ভয়ে ছেড়ে দিয়ে বললাম, সরি সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমি ভুলে। আমাকে কিছু বলতে না দিয়ে তখন নিজেই বলে ওঠে, তুমি সরি বলছো কেন? যেভাবে ধরেছো ঠিক ওভাবে ধরো, যদি না ধরো তাহলে কিন্তু বাইক থেকে ফেলে দেবো। বাইকে উঠতে যেমন পছন্দ করি তেমন বাইকে ভয় লাগে, তাই ভয়ে আমি মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরি। এটা মেয়েটা নিজের মনে করে বাইকটা চালাতে লাগলো। প্রায় 5 মিনিট পর বাসের সামনে এসে পৌঁছালাম। মেয়েটাকে বাসায় আসতে বলেছে, কিন্তু অন্য একদিন আসবে বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। বাসে এসে দেখি আম্মু আগে থেকে চলে এসেছে। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দেয়। আসলে আজকে ক্লাসটা তেমনটা হয়নি, আর তুই দেখি অনেক দেরি করে এসেছিস। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আর খাওয়া দাওয়া করেছিস? আয়, খাবার বেড়ে দিচ্ছি। না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। কথাটা বলে উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ শরীরটা খুব ক্লান্ত লাগছে। সাইমা আপু কোনো কল করেনি, মনে হয় আজকে উনি হয়তো বা কোনো শুটে গিয়েছে, তাই উনি আজকে কল করতে পারেনি। কিন্তু সবসময় তো আমাকে নিয়ে আসে, নিয়েও যায়। আজকে অথবা কোনো কারণে আসতে পারেনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। ঘুমাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি আননোয়ার নাম্বারটা ঠিক চিনি না, কিন্তু কার হতে পারে। যাই হোক, অচেনা নাম্বার। প্রথমবার কল দিল, রিসিভ করিনি। আবার কল দিল, শেষমেশ রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে রাগী গলায় বলে ওঠে, এত ভাব দেখাও কেন? এতগুলো কল করেছি, একটা কলও তুমি ধরছো না, সমস্যাটা কি? সরি, প্রথমত অচেনা নাম্বার, আমি কল এই জন্য রিসিভ করিনি। আর দ্বিতীয়ত, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি তো আপনাকে চিনি না। আপনি যদি আপনার পরিচয় দেন তাহলে ভালো হয়। আরে বন্ধু, তুমি এখনো আমাকে চিনতে পারলে না? আমি শ্রাবণী বলছি। হায় রে কপাল, আমার তোমার সাথে যে কি করতে মন চাইতেছে আমার। মেয়েটার কথা শুনে অবাক হলাম, কারণ শ্রাবণী আমার নাম্বার কোথা থেকে পেল? আমি তো তাকে আমার নাম্বার দিইনি। তাই আমি আগ্রহ প্রকাশ করে ওকে জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন? আমি তো আপনাকে নাম্বারটা দিইনি। তুমি কিন্তু এখনো আমাকে তুমি করে না বলে আপনি করে বলছো। হয়তো আমি তোমার ম্যাডাম হতে পারি, তাই বলে এমন না যে তুমি আমাকে আপনি করে বলবে। না হয় কিছু তোমার সাথে আমি কথাই বলবো না আর। অভিমান করে কথাটা বলল মেয়েটা, তাই আমি শ্রাবণীকে বললাম, আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা এখন বলো, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? আমার এই নাম্বার তো কারো কাছে নেই, তাহলে তুমি কোথা থেকে পেলে? আমি শুধু তোমার নাম্বার না, তোমার সব কিছু নিয়ে নিয়েছি, এবং তোমার ফেসবুক আইডিও আমার কাছে আছে। আমি সব কিছু হ্যাক করে ফেলেছি, আমার কাছে হ্যাকার আছে। আমার বুঝতে আর বাকি নেই, এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন। পৃথিবীতে টাকা হলে সবকিছুই করা সম্ভব, আর ওর বাবার টাকা আছে, তাই ও চাইলে সবকিছুই করতে পারে। মনে হয় কোনো হ্যাকারের মাধ্যমে আমার সব ডাটা এবং কি আমার সব পার্সোনাল ডিটেলস করিয়ে নিয়েছে। তুমি প্লিজ মনে কিছু করো না, আমি তোমার কোনো কিছুই মিথ্যে বা নষ্ট করছি না। জাস্ট দেখলাম, সব কিছু দেখে বুঝলাম তুমি খুবই ভালো, কারোর সাথে কথা বলবো না, আর সেজন্যই তো তোমার আমার এই ক্যারেক্টারটা খুবই ভালো লাগে। আচ্ছা বুঝতে পারলাম। এখন বলেন, আপনি কি জন্য এত রাতে না ঘুমিয়ে কল করেছেন? এখন তো ঘুমানোর সময়, রাত প্রায় 2টা বেজে গেছে। সত্য বলবো না মিথ্যা বলবো? তুমি যাই বলবে তাই বলবো। এর কথার মধ্যে সত্য আর মিথ্যা লুকিয়ে আছে, তাই তো বুঝলাম না। আপনি বরঞ্চ সত্য কথা এটা বলুন, না হলে মিথ্যা কথাটা বলেন। সত্য কথাটা হলো, তোমার জন্য মনটা কেমন জানি করছে, তোমার সাথে কথা বলার জন্য আনচান করছে, তাই তো তোমাকে কল করেছি। না হলে যে আজকে আমার ঘুমই হতো না।
মিথ্যা কথা হলো ভালো লাগে না, এক কথায় সব সব প্রশ্নের উত্তর। আচ্ছা, তুমি না গরুর মাংস আর নুডলস পছন্দ করো? আমি তোমার জন্য সকালবেলা এগুলো নিজের হাতে রান্না করে নিয়ে আসবো, ঠিক আছে? আপনি কেন যে আমার সাথে এমন করছেন জানি না। ফ্রেন্ড বানিয়েছেন তাই বলে এত কিছু করবেন কি জন্য? যা কিছু করেছেন তা তুই অনেক করেছেন আমার জন্য, আর আমি তো সেটাই বুঝতে পারছি না কেন করছেন এমন। সময় হলে তোমাকে একদিন ঠিকই সব কিছু বলবো। আপনি বড়লোক বাবার আদরের মেয়ে, আর আপনি আমাকে, না, আমি বলতে গেলে আপনি আমার জন্য একেবারে নিজের হাতেই রান্না করে নিয়ে আসবেন। কথাটা শুনলে খুব অবাক না হয়ে পারলাম না। মানুষ তার প্রিয় মানুষটার জন্য সব কিছু করতে পারে, তাই আমি তোমার জন্য একটু কিছু না হয় রান্না করলাম তো ক্ষতি কি? বড়লোক তো কি হয়েছে, তাই বলে কি আমি মানুষের কাছে অহংকার করছি নাকি? মেয়েটার কথায় আমাকে আরো উদার বানিয়ে দিচ্ছে। মেয়েটাকে নিয়ে ভাবাচ্ছে। জানি না, মেয়েটা দেখতে খারাপ না, অসম্ভব সুন্দরী। বলতে গেলে যদি সাইমার পরে কোনো সুন্দরী মেয়ে হয়ে থাকে তাহলে আমি এই মেয়েটাকেই দেখেছি। কিন্তু আমার প্রথম ভালোবাসা, ওই ভালোবাসাটা আমি যদি না পাই তাহলে হয়তো বা কাউকে ভালোবাসাটা এতটা সম্ভব না। সাইমাপুর যে স্থানটা, ওই স্থানটা আমি হয়তো বা কাউকে দিতে পারবো না। আমার শুরু অথবা শেষ ভালোবাসা বলে আমি মনে করি সাইমা আপুকে। যদি আমি সাইমা আপুকে আমার ভালোবাসার কথাটা না বলতে পারি তাহলে হয়তো বা আমার জীবনটা বৃথা। তাই বলবো বলেও বলতে পারি না। একটাই শুধু ভয় পাই, যদি সাইমা আপু রাগে চোখে আমার দিকে তাকায় আমি যেন সবকিছু হারিয়ে ফেলি, সবকিছু ভুলে যাই। কি বলবো, মুখে কোনো শব্দই আসে না। আর আমার এমন অবস্থা দেখে সাইমা আপু খুব হাসি পায়। আমি জানি না সাইমা আপু কি বোঝে না বোঝে আমার এমন মনের ফিলিংস, যে আমি তাকে ভালোবাসি নাকি বোঝে না, নাকি বোঝার মতো ভান করে থাকে। আমি শ্রাবণীর সাথে আরো কিছু কথা বলে কলটা কেটে দিই। কলটা কাটতে না কাটতেই দেখি আবার সাইমা আপু কল। কিরে বাবা, এরা কি ঘুমায় না নাকি? দেখছি আমার পেছনে এখন দুটো সিনিয়র মেয়ে পড়ে আছে, তাও আবার অত্যাচার করে। ভালোবাসা তো দূরের কথা, যাই হোক, একটা তো আমার একটু আদর যত্ন খাওয়া দাওয়ার বিষয়ে টেনশন করছে। এটা শুনেই ভালো লাগলো। কল তুলতে দেরি হলে আবার না বকাঝকা শুরু করে, তাই তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলাম। রাগে গলায় বলতে শুরু করে, আপনারা তো ভালো করে জানেন সাইমা আপু কেমন প্রকৃতির মানুষ। এই উগান্ডার বিলাই কুত্তা, তোকে কতবার করে কল করেছি, ফোন বিজি কেন? কার সাথে কথা বলছিলি? সোজা ঠিকঠাক ভাবে বল, না হলে কিন্তু আমি এক্ষুনি বাসায় আসবো। আমার নানু অসুস্থ, তাই আমি গ্রামের বাড়িতে আব্বুর সাথে চলে গিয়েছিলাম, তাই তোর খোঁজ খবর নিতে পারিনি। আরে তুমি এভাবে রাগ করছো কেন? বিষয়টা তেমন না। আসলে আমাদের কলেজে নতুন স্যার এসেছে, ম্যাডাম এসেছে। তো ম্যাডামের সাথে তোর কি সমস্যা? এখানে কল না ধরার কি? আর কার সাথে কথা বলছিলি ওটা জিজ্ঞেস করলাম, এখানে ম্যাডাম আসলো কোথা থেকে? সোজা করে বল, না হলে কিন্তু সত্যি আমি এক্ষুনি নানি বাড়ি থেকে ব্যাক করছি। আরে তুমি এত রাগ করছো কেন? কথা তো আগে বলবে, শুধু সব সময় আমাকে তুমি বকা দাও, এই জন্য তোমার সাথে কথা বলি না। এই ইমোশনাল করবি না, একদিন বলে দিয়েছি। আরে ম্যাডাম আমাকে কল করেছিল, আসলে পড়াটা আমি বুঝতে পারিনি, উনি বলেছিল বুঝিয়ে দেবে, সেই বিষয়ে কথা বললাম, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা ওসব বাদ দাও, এখন তোমার কি অবস্থা আর তোমার শরীরে কি অবস্থা? ঠিকভাবে গিয়েছো নাকি? হ্যাঁ, নাহলে হসপিটালে, আর আব্বুর ইউএস থেকে ডাইরেক্ট চলে এসেছে, আমাকে নিয়ে সোজা ওখানে গিয়েছে। এখন বলো, খাওয়া দাওয়া করেছো নাকি? খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমার খেতে ভালো লাগছে না, কারণ সকালে যেভাবে তুই খাইয়ে দিয়েছিলি ঠিক ওইভাবে তোর কাছে খেতে মন চাচ্ছে। বিয়ে করে নিজের জামাইয়ের হাতে খেয়ে নাও, আমার হাতে খেতে লজ্জা করে না? কথাটা বলতেই দেখি আপু রেখে যায়। এরপরে রাগী গলায় আমার উপর কথাটা বলল। কি বললি তুই, লয়ের বাচ্চা? তোকে আমি তুই কাছে পেতাম না, তাহলে কিন্তু পিটিয়ে লাশ বানিয়ে ফেলতাম। আসলে সাইমাকে যদি কোনো অন্য ছেলে কথা বা ওনার বয়ফ্রেন্ড এসব নিয়ে কথা বলে তাহলে আমার উপর যে কি ঝড় আর উত্তম মাধ্যম চায় আপনারা তো ভালো করে জানেন। কিন্তু বিষয়টা আজও জানি না যে কি জন্য সাইমাপু এসব বলে রেগে যায়। তখন আমি ওনাকে বললাম, আরে আমি একটু মজা করলাম এমনি। তখনই সাইমাপুর ভিডিও কল দিল আর বলল, ভিডিও কল দিয়ে একদম মুখের সামনে ফোনটা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়, আমি দেখব। যদি দেখি তুই না ঘুমিয়েছিস তাহলে কিন্তু তোর মাথা আমি ফাটাবো, সত্যি করে বলে দিলাম। এটা নতুন কোনো বিষয় না যে আমার সাথে সাইমাপু এমন করছে, এটা সব সময়। আমি ঘুমাতে গেলে কোনটা আগে সামনে রেখে আমার পিসির সামনে রেখে ঘুমাতে হবে। উনি যতক্ষণ না বুঝবে আমি ঘুমিয়ে গেছি হয়তো তত সময় আমার দিকে তাকিয়ে থাকবে। প্রতিদিনের মতো আজকেও সেম। আমি শুয়ে পড়লাম, কখন যে ঘুম চলে এসেছে নিজেও জানি না। জানি না পিচিটার এই মুখে এত মায়া কেন, আমার সারাটা দিন তাকিয়ে থাকতেই ভালো লাগে।
মন চায় ওর মুখে আমি কিস করি, আদর করি। আমার বেশ ভালোই লাগে ওকে। আদরামটা কখনো কি বুঝবে না আমি ওকে কতটা ভালোবাসি? সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তখনই সাইমাপুর কলটা রিসিভ করতে ওপাশ থেকে সাইমাপু বলে ওঠে, কোথায় তুমি? এখনো কি যাওনি ভার্সিটিতে? না, যাচ্ছি। তুমি বলো, কেমন আছো? আর নাস্তা করেছো নাকি? হ্যাঁ, নাস্তা করেছি, বাট তোর কথা মনে পড়েছে, চলে আসতে ইচ্ছে করেছে। কিন্তু নানি বলেছে আরও একদিন ওনার কাছে থাকার জন্য। হ্যাঁ, থাকো, সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। আমি তো আসছি আর যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আর তোমার তো রুটিন আছেই, রুটিন অনুযায়ী তো আমি তাই করছি। না হলে আমি জানি তুমি আমাকে কি দেবে। মনে রাখার জন্য ধন্যবাদ। যদি উল্টোপাল্টা কিছু হয় আর যদি শুনি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারছিস, তবে রে। এই সাইমা গুন্ডি আপুর মাঝে মাঝে কি যে হয় আল্লাহ জানে। কখনো ভালো, কখনো তুমি, কখনো আপনি, রাগ করলে তুই। কি আর বলবো ভাই, এইরকম ঝগড়াটা মেয়ের সাথে থাকতে থাকতে আমার জানি কেমন হয়ে যাচ্ছে। রে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? আমার কথা কি কানে যায় না? বুঝতে পেরেছি, এখন ফোনটা রাখো, আমি বের হব। আমি বের হচ্ছি। কথাটা বলে কলটা কেটে দিই। আম্মু নাস্তা দিয়ে যায়। আমি নাস্তা করে বাইরের দরজাটা লাগিয়ে দিয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য ওখানে চলে যায়। আর যাওয়ার সময় আমাকে হাত খরচ দিয়ে দেয়। এমনিতেই আমার বিকাশে সাইমা আপু টাকা পাঠিয়ে দিয়েছে। আমি লাগবে না যতই বলি উনি ঠিকই পাঠিয়ে দেয়। এটা নিয়ে অনেকবার ওনাকে বারণ করেছে। বারণ করার মাত্রই উনি আমাকে থাপ্পড় মেরেছে, আবার টাকাগুলো হাতে ধরিয়েও দেয়। আর বলল, একটা ছেলে আপু থাকলে এমনই হয়। জানি না উনি কি আমাকে ওনার ছোট ভাই হিসেবে মনে করে না অন্য কিছু। আমাকে যেভাবে শাসন করে আমি কিছুই বুঝতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে ভার্সিটির সামনে চলে আসলাম। তখন দেখলাম গেটের সামনে কেউ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একটা মেয়ে দরজা খুলে বের হয়। মেয়েটাকে দেখে চিন্তার অসুবিধা হলো না। নীল একটা টপ পরা মেয়েটার আর কেউ না, শ্রাবণী আমাকে দেখে আমার কাছে এসে আমার হাত দুটো জড়িয়ে ধরে বলে, তোমার আসতে এত লেট হলো, ভাবছিলাম আমি গাড়ি নিয়ে তোমার বাসায় যাব, আসতে দেরি হচ্ছে বিদায়। আরে কি করছেন, ছাড়েন। আপনি তো ভার্সিটির সামনে আমার হাত ধরেছেন, ওরা দেখলে কি বলবে? এখানে কত স্টুডেন্ট আছে। ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। আজকে তুমি আমার সাথে লাঞ্চ করবে বাইরে? না, কারণ আম্মু তো আমার জন্য সবসময় রান্না করে দিয়ে যায়। আমার জন্য। তুমি যদি এখন আমার সাথে না যেতে রাজি হও তাহলে কিন্তু সবার সামনে আমি তোমাকে জড়িয়ে ধরবো, তখন কি করবে? মেয়েটা এক প্রকার পাগল টাইপের। আমি ওকে বললাম, আপনি যেহেতু আমার ম্যাম, তাই আপনার কথা তো আমাকে রাখতে হবে। ঠিক আছে। এই তো গুড বাই, এজন্যই তো তোমাকে ভালো লাগে। যাই হোক, কোনো রকমে তো বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পেরেছি, না হলে তো কোনো অঘটন ঘটাতে একবারও ভাবতো না। ক্লাসের দিকে ক্লাস করার জন্য চলে যাই। দেখতে দেখতে ক্লাস করানো শুরু হয়ে যায়। একে একে সব স্যাররা এসে ক্লাস নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর শ্রাবণী আসে তার ক্লাস নেওয়ার জন্য। একটা জিনিস আমি বুঝি না, শ্রাবণী সবসময় ক্লাসের সময় আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। ওর যেন উদ্দেশ্য শুধু আমার কাছে আসার জন্য, আর কিছু না। শুধু আমাকেই প্রশ্ন করবে। ওখান থেকে বের হয়ে যায়। আমি সবগুলো ক্লাস শেষ করে যখনই বের হব, তখনই দেখি আমার সামনে শ্রাবণী। কি, কোথায় যাচ্ছ? 1 মিনিট, আমি গিয়ে রেডি হয়ে আসছি। আমরা গিয়ে বাইরে লাঞ্চ করতে যাব। তুমি এত সময় ক্যাম্পাসে থাকো? ভাবছিলাম ওকে ফাঁকি দিয়ে আমি চলে যাব, কিন্তু না, তার হলো না। কি আর করার, ক্যাম্পাসে গিয়ে বসে পেছন থেকে তুই হারামি ডাক দিয়ে বলল, না বন্ধু, তুই দেখছি আবার ওপরেও খাচ্ছিস, দেখছি কাঁচকলা। না রুদ্র, এগুলো বলিস না। ও এখন কি আর আছে, ওর পর অনেক বেশি। আমাদের এত ছোটখাটো মানুষের এগুলো হবে নাকি? শালা ভাব মারছিস তাই না? ভাব মারার তো এখন তোদেরই সময়। আমাদের তো এখন কিছুই করার নেই রে। এখন তোরাই তো করবি, আর কর। শালা হারামি, তোর কপালে সব সিনিয়রি করে আমাদের কি পাটা কপাল। আমার এই কপালে কোনো কিছু বলেই নাই। তোরা যে এখন পচাবি আমি ভালো করে জানি। আসলে তোদেরকে কল করতে পারিনি। ভাই আমি ভালো করেই জানি কেন কল করতে পারিসনি তুই, আর বলা লাগবে না। তুই এখন বল যে এখন দুটো কিভাবে সামলাচ্ছিস। যদি তোর সাইমাপু জানতে পারে তাহলে তোকে পিটিয়ে প্লাস করে ফেলবে। আরে ভাই, সে হয়তো আছে। এরপর ওদেরকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে ঈশান বলে ওঠে, দেখ, আমার কাছে সহজ একটা বুদ্ধি আছে, কাজে লাগাতে পারিস তাহলে তোর ভালো হবে। তাহলে এত সময় ধরে ঘুরিয়ে পিছিয়ে কথা বলছিস কেন? সোজাসুজি বলে দে না, কি বুদ্ধি আসে। তোর যেহেতু সাইমা আপুকে নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে
তুই ওকে ভালোবাসিস, এটা বলে দে, তাহলেই তো হয়ে যায়। তুই বোকা নাকি যে কথাটা বলছিস? তুই কি বুঝতে পারছিস না যে শ্রাবণী ম্যাম কেন নীলয়ের পিছনে পড়ে আছে? এই কথাটাই তো আমি বুঝতে পারছি না যে কেনই বা এই শ্রাবণী মেয়েটা আমার পিছনে পড়ে আছে। তুই এখনো বুঝলি না একটা মেয়ে কেন তোর পিছনে এভাবে করে থাকতে? তার কারণ একটাই, ও তোকে ভালোবাসে, যার জন্য ও পিছন ছাড়ছে না। আর তোর জন্যই তো এই ভার্সিটিতে ওর আশা, তুই বুঝতে পারছিস না? ওর বাবা টাকা পয়সা থাকা সত্ত্বেও তোর পিছনে কেন পড়ে আছে? জানি না, কিন্তু সবসময় পেছনে পড়ে থাকে। তখনই দেখলাম শ্রাবণী ডাক দিয়ে বলে ওঠে, নিলয় চলো, আমি রেডি। আর ড্রাইভারকে বলেছি গাড়ি বের করছে, আমরা এখন যেতে পারবো। যা বন্ধু, তোরই এখন সময়। আমাদের তো এখন মধু খাওয়ার মতো সেই চেষ্টা হয়নি। যদি কখনো হয় তাহলে আমরাও তোর মতো এইভাবে যাব। আজ একটা সিনিয়র গার্লফ্রেন্ড নাই বলে, ও সরি, একটা না দুটো। থুর হারামি, তোর আর মানুষ হলি না। যাই হোক, আমি গেলাম। কথাটা বলে ওদেরকে বিদায় জানিয়ে আমি ওখান থেকে সোজা শ্রাবণীর কাছে গেলাম। একটু সময় পর ড্রাইভার গাড়ি নিয়ে আমাদের সামনে আসে। আমি আর শ্রাবণী দুজনে গাড়িতে উঠে পড়ি। শ্রাবণী বারে বারে আমার দিকে আড়ে চোখে তাকাচ্ছে। এরপরে আবার আমি যখন ওর দিকে তাকাই, ও চোখটা নিচে নামিয়ে নেয়। একটা 5 স্টার হোটেলের সামনে এসে থামে। রেস্টুরেন্টে নিয়ে আসার কি দরকার ছিল? এই হোটেলের খাবারই তো অনেক দাম। এই রেস্টুরেন্টটা আমারই, এটা আব্বু আমাকে জন্মদিনের গিফট করেছিল। আমি এখানে মাঝে মধ্যে খাওয়ার জন্য আসি, আর এখানে আমার জন্য স্পেশাল খাবার রান্না করে। আর আজকে আমি নিজের হাতেই তোমার জন্য গরুর মাংস রান্না করেছি, আর অন্যান্য খাবারও আছে। আসলে আমি মাঝে মধ্যে নতুন জিনিস খেতে পছন্দ করি, তাই আব্বু আমার জন্য এটা গিফট করেছে। আর এমনিতে এখানে অনেকেই আছে, আজকে আমি তোমার জন্য স্পেশাল রুমটা ভোগ করে রেখেছি আগে থেকেই। আমি কিছু বললাম না, অনেকবার যাবো না বলেছি। এরপরে এক প্রকার রাগ দেখে শ্রাবণী ওর সাথে আমাকে নিয়ে যায়। আপনারা তো ভালো করে জানেন 5 স্টার হোটেলে কেমন হতে পারে। ঠিক তেমনই দেখতে, এতটা সুন্দর বলে বোঝানোর মতো ভাষা নিয়ে আমি আর কখনো 5 স্টার হোটেলে আসিনি। আমাকে সাইমা আপু বলেছে, কিন্তু আমি যাইনি। জানি না কথাটা যদি একবার কানে যায় তাহলে কি হবে। যাই হোক, এখন সাইমা আপু নেই, তাই ভয়ের কোনো চিন্তা নেই। একটা ছেলে এসে সাইমাকে বলল, এখানে মেনুতে যা লেখা আছে এগুলো নিয়ে আসো, আমি এগুলো আগে থেকেই বুক করেছি। এরপরে হচ্ছে গিয়ে আমার রান্না করে যে মাংসটা আছে ওটা স্পেশালি নিয়ে আসো, বুঝতে পেরেছো? কিছুক্ষণ পর খাবারগুলো আমাদের সামনে নিয়ে আসে। একে একে সব খাবার টেবিলে সাজিয়ে দেয়। শ্রাবণী মাংসের বাটিটা আমার সামনে দিয়ে একটা পিস আমার মুখের সামনে তুলে বলে ওঠে, মুখে দিয়ে বলো যে কেমন হয়েছে। স্পেশালি তোমার জন্য আমি রান্না করেছি, আমি কখনো রান্না করিনি, তাই খারাপ হলে কিছু বলো না প্লিজ। মাংসটা মুখে দিতে এতটা মজা লেগেছে যে বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় এত সুস্বাদু খাবার কখনো খাইনি। তখন শ্রাবণী বলে, মাংসটা ভালো হয়নি তাই না? আমি রান্না করেছি তো, কখনো রান্না করিনি, তাই হয়তো বা। সত্যি বলতে মাংসটা এত ভালো হয়েছে যে বোঝাতে পারবো না। যদি পারতাম তাহলে আমি তোমাকে আমার বাসার কাজের লোক হয়ে রেখে দিতাম সারাটা জীবন। তুমি আমাকে এভাবেই রান্না করে খাওয়াতে। আমি তো চাই সারা জীবন তোমাকে এভাবে রান্না করে খাওয়াতে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। মনে মনে কথাটা বলো শ্রাবণী। কই কিছু না তো, কিছু বলছি না। ও, আমি মজা করে বলেছি, তুমি আবার মনে কিছু নিও না। না, আমি মনে কিছু নিব কেন? আর তুমি চাইলে কিন্তু সত্যি করা যায়। মানে বুঝলাম না, সত্যি করা যায় মানে? আরে ওসব তুমি বুঝবে না, ছোট মানুষ না, এসব বোঝার তোমার এখনো বয়স হয়নি। তাও ঠিক বলেছেন আপনি, এখনো বাচ্চা মানুষই, বোঝার মতো বয়স হয়নি। না, এমনি এমনি সত্যি বলতে খুবই ভালো লেগেছে মাংসটা। কথাটা বলে মাংসটা খেতে লাগলাম, আর তাকিয়ে দেখলাম যে শ্রাবণী আমার দিকে চেয়ে আছে আর আমি খাবার খাচ্ছি। ইস, একদম বাচ্চাদের মতো লাগে, সেজন্যই তোকে এত ভালো লাগে আমার। খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিব, তখন আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। না না, তুমি যদি আমার সাথে যাও তাহলে দেখা গেছে অনেক সমস্যা হতে পারে, কারণ ওখানে যে একটা প্রবলেম হতে পারে সেই বিষয়টা তুমি জানো না। ও আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে ঠিক আছে, যার প্রয়োজন নেই। বিদায় জানিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। একটা সময় পর বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতে দেখলাম আম্মু আমার আগেই বাসায় এসে বসে রইল। খাবার টেবিলে আমাকে আসতে দেখে বলে উঠলো, আম্মু বলল, তোরে কতগুলো কল করেছি আমি, দেখ তো একটা কলও রিসিভ করেছি, ভালো করে ফোনটা চেক কর। আরে আম্মু, ফোনে আমার সাইলেন্ট করা ছিল, তাই তো বা বসতে পারিনি। আর তুমি বসে আছো কেন? আমি বাইরে খেয়ে এসেছি, আমার এক বন্ধু আমাকে বাইরে খাইয়েছে। ওপরে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়,
আমাকে কল করেছিল। আমি বলেছিলাম তুই এখনো আসিসনি, হয়তোবা কোনো ক্লাস আছে তাই আসতে পারিসনি। ও তোকে কল করছে, তুই নাকি রিসিভ করছিস না। যদি এখন জানতে চাই তাহলে কি বলবো? যাই হোক, যে কোনো একটা বাহানা করে ওকে বুঝিয়ে দিতে হবে, না হলে আজকে আমার রক্ষা নেই। কথাটা বলে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশে প্রথমে সাইমা আপুকে ফোন দিলাম। ফোনটা বাজতে দেরি হলো, ফোনটা ওঠাতে দেরি হলো না। ফোন রিসিভ করে রাগী গলায় বলে ওঠে, এই খাটা সুগানটা, আমি তোকে কয়টা কল করেছি? একটা কলও রিসিভ করিসনি। কোথায় গিয়েছিলি সত্যি করে বল, না হলে কিন্তু আমি তোর হাড্ডি গুড্ডি সব ভেঙে রাস্তায় বসিয়ে দেবো। আরে বাবা, সত্যি বলছি, আমি ক্লাসে ছিলাম, আর আমার আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই এত দেরি হয়েছে। যদি মিথ্যে কথা হয় তাহলে কিন্তু তোর খবর আছে। তুমি আমাকে বিশ্বাস করো না? ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কথাই নেই, আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। যেহেতু তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে আমি তোমার সাথে কথা বলে কি লাভ? যে আমাকে বিশ্বাস করে না তার সাথে কথা বলে তো কোনো কিছুই হবে না। একটু নরম গলায় একটু কান্না মুখে বললাম, এমন অভিমান করেছো কেন? আমি তো শুধু জাস্ট বলেছি মাত্র। এমন করবো না, আমি তো মাত্র একটু বলেছি। আচ্ছা সরি বাবা, রাগ করো না প্লিজ, আর এমন অভিনয় করো না। আর আমি তোমাকে জিজ্ঞেস করবো না, ঠিক আছে? তুমি আমাকে বিশ্বাস করো না তো কি বলবো? তোমার সাথে তো কথা বলতে ইচ্ছে করে না। এখন কিন্তু রাগ হচ্ছে, এখন কিন্তু আমার তোমার উপরে ভীষণ রাগ হচ্ছে। বললাম তো সরি, ভুল হয়েছে। আমি জাস্ট শুধু জিজ্ঞেস করেছি, তোমাকে অন্য কিছু তো না। কথাটা বলে কলটা কেটে দিই। আমার কলটা কাটতে কাটতেই দেখলাম যে শ্রাবণী কল করেছে। তাই শ্রাবণীর কলটা ধরতেই শ্রাবণী ওপাশ থেকে বলে ওঠে, কোথায় ছিলে এত সময়? কল করছি, বিজি দেখাচ্ছে। কারোর সাথে কথা বলছিলে নাকি? হ্যাঁ, একজনের সাথে কথা বলছিলাম। বলো, কি বলতে চাও? আগামীকাল একটু তাড়াতাড়ি তুমি ভার্সিটিতে এসো, এরপর না হয় তোমার সাথে কথা হবে। কেন বুঝলাম না, তাড়াতাড়ি ভার্সিটিতে আসার কারণ কি? বললাম তো তোমাকে একটা জিনিস আমি বলবো, খুব ইম্পর্টেন্ট। এবং কি সে কথা বলার জন্যই এই ভার্সিটিতে আমার আশা। আচ্ছা ঠিক আছে, যার জন্য তুমি এই ভার্সিটিতে এসেছো সে কথাটা যদি বলার জন্য তুমি সকালে আমাকে আসতে বলেছো, তাহলে আমি আসবো, সমস্যা নেই। শ্রাবণীর সাথে ও আরো কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়ি। বসে বসে গেম খেলছিলাম, তখনই হাতে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি কলটা আর কেউ করেনি, সাইমা আপু। আর সাইমা আপু আমাকে কেন কল করেছে? অবশ্যই নীলের কথা জিজ্ঞেস করবে। আর ওনাকে মিথ্যা কথা তো আমি বলতে পারি না, কারণ ওকে পাহারা দেওয়ার জন্য প্রতি মাসে আমাকে উনি টাকা দেয়। একে তো আমার বন্ধু, ও তো কোনো খারাপ তো আমি চাই না। তার উপরে যদি এখন মিথ্যা কথা বলি, তাহলে এটা তো জানতে পারলে তাহলে আমার হাত খরচটাও দেওয়া বন্ধ হয়ে যাবে। কি করব বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, কলটা তো আজকে রিসিভ করি, পরে দেখা যাক কি বলে। রুদ্র, তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটার উত্তরটা তুমি আমাকে ঠিকঠাকভাবে দিবে। যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। আমি এই জিনিসটা আজও বুঝতে পারলাম না, যে কি জন্য আপু নীলয়ের কিছু করে ওর খবরাখবর উনি সবসময় আমার কাছ থেকে নেয়। তার কারণটা আমি জিজ্ঞেস করিনি ভয়ে। আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন, আমাকে উনি টাকা দেয়। আর আমি সব সত্য কথা আপনাকে বলি। এখন আমাকে জিজ্ঞেস করবে কি, আল্লাহই জানে। কিছুদিন ধরে ওর বেবি আরও কেমন যেন হয়ে গেছে। কল দিলে দেখি বিজি পাই, তারপর যখনই ওকে কল করি নানা ধরনের বাহানা করে। আমি তো কখনো ওকে বাসায় দেরি করে আসতে দেখিনি, কিন্তু আন্টি বলেছে এখনও বাসায় আসেনি। যখন আমি খাওয়ার কথা বলেছি তখন আন্টি বলেছে বাইরে থেকে খেয়ে এসেছে। কিন্তু আমি ক্যান্টিনে, এমনকি তোমার বন্ধু ঈশানকেও জিজ্ঞেস করেছি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমি একটা মেয়েকে দেখেছি যে বের হচ্ছে। সিসি ক্যামেরায় তোমাদের ক্যাম্পাসের ভিতরে পুরোপুরি নেই, কিন্তু গেটের সামনে দেখেছি। দুপুরের দিকে ওকে আমি বের হতে দেখিনি, শুধু একটা কালো গাড়ি বের হতে দেখেছি, তাও আবার এতটা দামি যে আমার মনে হয় না যে তোমাদের ভার্সিটিতে এত দামি গাড়ি কেউ নিয়ে আসতে পারে। হয়তো গাড়িটাও অন্য কারণ এখানে এসেছিল কাজের উদ্দেশ্যে, তাই ওখানে আমি বুঝতে পারছি না যে ও দুপুরে তাহলে গেট দিয়ে না গেলে কোথায় গিয়েছে। ওর কোনো খোঁজ খবর থাকলে তোমার কাছে আমাকে জানিও। হ্যাঁ, মিথ্যে কথা কিন্তু বলো না, একদম পছন্দ করি না আমি সেটা। কি করব বুঝতে পারছি না। যাই হোক, মিথ্যা কথাও বলা যাবে না, তাই যা সত্য তাই বলে দিলাম। সবকিছু শুনে সাইমা আপু রেগে কলটা কেটে দেয়। সকালবেলা রেডি হচ্ছে, কারণ আজকে যে শ্রাবণী বলেছে তার কি এক বিশেষ কথা আমাকে জানাবে। তাই সকাল সকাল রেডি হয়ে আমি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকাল সাইমা আপুকে কল করিনি, তখনই পেছন থেকে আম্মু ডাক দিয়ে বলে ওঠে, কি রে, আজকে এত সকাল সকাল ভার্সিটিতে যাচ্ছিস? কোনো কাজ আছে নাকি?
আজকে বাড়তি একটা কাজ আছে, তাই সময় লাগবে আসতে। যাই হোক, তোমার কিছু লাগবে আমাকে ফোন দিও। আজকে তো তোমার ছুটি। আমি একটু ঘুমিয়ে পড়ি। তুই তো সকালে নাস্তা করবি না। এখনো তো আমি নাস্তা বানাইনি। ভেবেছিলাম তুই তো সব সময়ের মতো দেরিতে যাবি। আরে সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নিব। কথাটা বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। প্রায় 10 মিনিট পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির সামনে এসে দেখলাম শ্রাবণী। ওর পরনে নীল একটা শাড়ি। ওকে যেন এক অপূর্ব মায়াবী পরীর মতো লাগছে। ওর কাছে গিয়ে ওর টানা টানা চোখ থেকে তাকাতে আমি যেন ওর মায়ায় পড়ে গেলাম। তোমার আসতে এত দেরি হলো যে? সে কখন আমি এসে তোমার জন্য অপেক্ষা করছি। কই, তুমি তো বললে সকালে আসার জন্য, আর সকালে তো আসলাম। এত সকালে মানুষের ঘুম থেকে ওঠে নাকি? মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি। তুমি ঠিক ভেবেছ যে আমি সারা রাত ঘুমাইনি। শুধু তোমাকে কথাটা বলার জন্য আমি সারা রাত জেগে আছি। তোমাকে কিন্তু আজকে অসম্ভব সুন্দরী লাগছে। খুব ভালো মানিয়েছে শাড়িটায়, আর কালারটাও আমার ফেভারিট। সত্যি তোমার কাছে শাড়িটা ভালো লেগেছে? এতে আমি ধন্যবাদ। আমি তোমার জন্যই এতটা সুন্দর করে সেজেছি। আসলে শ্রাবণীকে অনেক সুন্দর লাগছে। হাতে একটা ডায়মন্ডের আংটি, কারণ আংটিগুলো আমি যখন রেস্টুরেন্ট থেকে আসছিলাম তখন একটা ডায়মন্ডের দোকানে দেখেছিলাম। আসার পথে ডায়মন্ডের রিংগুলো আমি দেখেছিলাম, বেশ ভালোই লাগছিল। তখনই হাঁটু গেড়ে শ্রাবণী আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, নিলয়, সেদিন ট্রেনে তোমার সাথে আমার দেখা, আর ওই দেখা থেকে আমার তোমাকে ভালো লেগেছে। কিন্তু এই ভালো লাগা যে ভালোবাসায় পরিণত হবে তা কখনোই ভাবিনি। ধীরে ধীরে তোমার ওই ভালো লাগা থেকে একটা ভালোবাসা জন্ম নেয়। বিশ্বাস করো, এর আগে আমার কখনো এমন ফিলিংস হয়নি। প্রথমে তোমাকে দেখার পর আমার যেমনটা হয়েছে, মনে হয়েছে তুমি আমার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া আমি থাকতে পারবো না। সত্যি বলছি, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি। শেষমেশ তোমার খোঁজ খবর পেয়ে আমি এই ভার্সিটিতে আসি তোমার জন্যই। নিলয়, বিশ্বাস করো, তুমি হচ্ছ আমার মনের একমাত্র রাজকুমার, যাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি শ্রাবণীকে নিচ থেকে উঠিয়ে দাঁড় করিয়ে কিছু যখন বলবো, তখনই যেন আজরাইলের মতো কোথা থেকে সাইমা এসেই, তোর সাহস কি করে হয় আমার নিলয়কে প্রপোজ করার? তোর সাহস দেখে আমার যেন এখন মাথা গরম হয়ে যাচ্ছে। তোর এত সাহস কি করে হয়েছে যে তুই আমার নিলয়কে প্রপোজ করিস? মেয়েটা এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। আমার তো মাথা অনেক গরম হয়ে যায়, তাই রাগে গলায় মেয়েটাকে বলি, আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে প্রপোজ করেছি। তাতে তোমার সমস্যাটা কি? তুমি কে? আমার গালে হাত দেওয়ার সাহস করে পাও? মেয়েটার কথা যেন আমার গায়ে শুরু দিয়ে গেঁথে গেল। আর সহ্য করতে পারলাম না। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তুই ওকে ভালোবাসিস মানে? এখানে তুই কি পেয়েছিস? আর আমি ওর সব কিছু। আমি কে মানে? সাইমা ওকে থাপ্পড়ের উপর থাপ্পড় দিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে রাগ হলো এমন কাণ্ড দেখে, তাই সাইমার হাত ধরে ফেললাম। তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে নিলয়? চুপ, অনেক হয়েছে। তোমাদের সমস্যা কি? আর সাইমা, তোমার সমস্যা কি? তুমি ওর গায়ে হাত তুলছো কেন? আমি কি করব না করব আমি কি তোমাকে জিজ্ঞেস করে করব নাকি? তুমি আমার কি? আর তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে যা তা করো, কিন্তু আজকে তো তোমার বিহেভিয়ার খুব খারাপ হয়ে গেছে। নিলয়, তুমি আমাকে মেরেছ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, একটা মেয়ের জন্য। সাইমা কথাটা বলে আর দাঁড়ালো না, সোজা ওখান থেকে দৌড়ে চলে গেল ভার্সিটি ক্যাম্পাসের গেট দিয়ে কান্না করতে করতে। সাইমা চলে যাওয়ার পর তারপর শ্রাবণী দাঁড়িয়ে বলে উঠল, নিলয়, মেয়েটা যে তোমার সাথে এমন ব্যবহার করছে আর আমাকে মেরেছে, আমার মন চাইছিল সিকিউরিটিকে ডাক দিয়ে মেয়েটাকে গুলি করে ফেলি। কথাটা শোনা মাত্রই প্রচুর পরিমাণে রাগ হয়, কারণ যে যাই বলুক না কেন আমি শ্রাবণীকে ভালোবাসি। আর আমার ভালো মানুষকে কেউ কিছু করতে চাইলে রাখতে হবে। তাই আমি শ্রাবণীকে রাগে গলায় বলে উঠি, দেখো শ্রাবণী, তুমি যা ভাবছো তাই না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি আমি অন্য কাউকে ভালোবাসি। একটু আগে যে মেয়েটাকে দেখেছো না, সেই মেয়ে, ওই মেয়েটাকে আমি ভালোবাসি। তার মানে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আমি শুধু তোমার একজন ভালো বন্ধু মনে করি, এর চেয়ে কিছু না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি সাইমাকে ভালোবাসি। কথাটা বলে আমি ভার্সিটি থেকে বের হব, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু কান্না মুখে বলে ওঠে, বাবা নিলয়, তুই কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আয়। কেন আম্মু, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? একটু বিস্ময়কর হয়ে কথাটা বললাম।
আমার কিছু হয়নি, কিন্তু সাইমা সুসাইড করেছে। তাড়াতাড়ি হসপিটালে আয়। এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি করে আমি ঢাকা মেডিকেলে চলে আসলাম। ওখানে এসে দেখি সাইমা আপুর আব্বু আম্মু ওখানে বসে কান্না করছে। চারপাশে মিডিয়া এসে জড়সড় হয়ে গেছে। আমাকে দেখে সাইমার আব্বু আম্মু এসে কান্নাকাটি করতে লাগলো। তখন আম্মু এসে আমাকে বলল, তুই কি করেছিস? এই জন্য তোর দায়। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মুকে জিজ্ঞেস করলাম, আমি কি করেছি? সাইমা এসে কান্না করতে করতে বাসায় এসে আর ওনাকে বলে তোকে ভালোবাসে, তোকে না পেলে বাঁচবে না, তাই বাসায় সবকিছু নষ্ট করে ফেলে। শেষমেশ ও বিষ খেয়ে সুসাইড করে। কিন্তু আম্মু, ও তো আমাকে ভালোবাসে বলেনি। তুই চুপ কর, তুই বুঝিস না। মেয়েরা কখনো তার মানুষকে ভালোবাসার কথা বলে না, মেয়েদের মুখ পাঠে না। এর মধ্যে ডাক্তার এসে বলে, এখানে নিলয় কে? জি ডাক্তার, আমি। বলেন। রোগীর হুঁশ ফিরেছে, আপনাকে চাচ্ছে। কথাটা শুনে দৌড়ে ওর কেবিনে প্রবেশ করি। দেখি সাইমাপু বেডে শুয়ে কান্না করছে। দৌড়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, এই ফাজিল মেয়ে, তুমি একবার আমার কথাটা ভাবোনি? কেন বাবু, তুমি কি আমাকে ভালোবাসো? একটাবার জিজ্ঞেস করেছো যে আমাকে ভালোবাসো? আমার কথাটা শুনে যেন অবাক হয়ে যায়। আমার দিকে তাকিয়ে কান্নামুখে ইশারা দেয়। ওকে ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবাসি। তাহলে ওই মেয়েটা কি ছিল? ওকে তুমি ভালোবাসো? আরে না পাগল, ও আমাকে ভালোবাসে। আমি ওকে বলে দিয়েছি যে আমার একটা সিনিয়র পেতনি বউ আছে। কি? আমি পেতনি? তবে রে। কথাটা বলে আমার বুকে কেলখুশি মারতে লাগলো সাইমা। ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। সাইমা আপুর আব্বু আম্মু আমার সাথে সাইমা আপুর বিয়ে দিয়ে ফেলে। কারণ হচ্ছে ওদের আদরের একমাত্র মেয়ে ছোটবেলা থেকে সাইমার কোনো আবদার অপূর্ণ রাখেনি। সাইমা যে আমাকে ভালোবাসে, তাই আমার সাথে ওদের বিয়ে দিতে কোনো সমস্যা নেই। আর সাইমার আব্বু খুবই ভালো। দেখতে দেখতে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে যায়। গল্পটা এখানেই শেষ করলাম। আশা করি গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন কোনো গল্প পছন্দ করে থাকলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের কাছে যদি কোনো নতুন থিম থাকে গল্পের, যে গল্পগুলো আপনাদের শুনতে ভালো লাগে, অবশ্যই আপনারা যে যার মতো করে এক একটা থিম বানিয়ে আমাদের কমেন্টে পাঠিয়ে দেবেন। প্রয়োজন হলে আপনাদেরকে আমাদের ফেসবুক আইডি দেওয়া হবে। ওখানে চাইলে আপনারা নিজের পছন্দ অনুযায়ী থিম দিতে পারেন। আমরা আপনাদের পছন্দ অনুযায়ী গল্প লিখব। যাই হোক, গল্পটা এখানেই শেষ করলাম। আপনারা নিলয় আর সাইমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।